আমি কাটিস না। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমার কথা কি শোনা যায়? আমার কথা যদি শুনতে পাও তাহলে আমাকে মেসেজ দিয়ে একটু জানাও। আর স্ক্রিনটা দেখা যায়? আচ্ছা, ঠিক আছে। তো রকি আমার কথা তো বলেই দিয়েছে আসলে। আহ, আমার ফ্রেন্ড ওই আহ, বলেছিল তোমাদের ক্লাস নিতে একটা রিটেনের উপর। আসলে রিটেনের উপর ক্লাস যে নিব, রিটেন কিন্তু সম্পূর্ণটাই প্র্যাকটিস বেসড। এখানে আমি তোমাকে শিখিয়ে দেওয়ার মতো আসলে কিছু নেই। এর পাশাপাশি তোমার সাজেশন দিব বা আমি যাই করি না কেন, প্র্যাকটিসটা আসলে তোমারই করতে হবে। এখন যদি গ্রামারের ক্লাস হইতো তাহলে হয়তো আমি তোমার গ্রামার শিখাই দিতাম, বা যদি অন্য কোনো ক্লাস হইতো, গ্রামাটিক্যালের কথা বললাম, পাশাপাশি টেকনিক্যাল ক্লাস আছে কিছু, এরকম ক্লাসগুলো হলে তাহলে তোমাদের ধরো আমি শিখিয়ে দেওয়া যায় বিভিন্ন নিয়ম, হাতে কলমে একদম দেখিয়ে দিলাম। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি রিটেন তোমাদের শিখাতে যাই তাহলে প্র্যাকটিস করতে হবে তোমাদের, আয়ত্ত করতে হবে তোমাদের, সবকিছু তোমাদেরই করতে হবে। আমার মনে আছে আমি যখন এডমিশন টাইমে ছিলাম, আমি রিটেন ক্লাসই করতাম না। অর্থাৎ স্যারেরা আমারে যা বলতো, শেষে একটা কথাই বলতো যে আসলে রিটেন ক্লাস তোমাদের করাচ্ছি, কিন্তু এটা সম্পূর্ণ তোমার উপর। অর্থাৎ এখানে তুমি সফল হবা, রিটেনে ভালো করবা নাকি খারাপ করবা, এটা টিচারের উপর কখনোই নির্ভর করে না। সম্পূর্ণটাই নির্ভর করে ওই স্টুডেন্টের উপর, ও কতটুকু এফোর্ট দিল বা ও কতটুকু চেষ্টা করলো তার নিজেকে ডেভেলপ করার জন্য, রিটেনের ক্ষেত্রে এক্স্যাক্টলি। আর রিটেনের ক্ষেত্রে যেটা হয়, এমসিকিউ অনেক ছাত্র দেখা যায় যে ভালো করতে পারে। ধরো ও পড়ে একটু বেশি, পড়ে একটু বেশি, পড়ে একটু বেশি মুখস্থ করে, বা মানে পড়ার মাধ্যমে ওইটা কাটিয়ে মানে উঠা যায়, কোনো সমস্যা হয় না। যেমনটা হয় ধরো জিকের ক্ষেত্রে, তুমি অতিরিক্ত পড়ে তুমি কাভার করতে পারবে। ইংলিশের ক্ষেত্রে তুমি একটু পড়ে কাভার করতে পারবা, বাংলার ক্ষেত্রে পড়ে কাভার করতে পারবা। বাট রিটেনের ক্ষেত্রে তুমি শুধু পড়ে কাভার করতে পারবা না, এটার দরকার কনসিস্টেন্ট রাইটিং। কনসিস্টেন্টলি তোমাকে লিখতে হবে, তুমি যে যতটুকুই পারো বা যেমনই পারো, মূল কথা হচ্ছে তোমাকে লিখে লিখে যেতে হবে। আর এই যে এই রিটেন, এই রিটেনের উপর কিন্তু তাই বেশিরভাগ স্টুডেন্ট সবচেয়ে বেশি খারাপ করে রিটেনের উপর, কারণ এমসিকিউ এই যে পড়ে ভালো করা যায়, 3 মাস পরেও ভালো করা যায়। 3 মাস যদি লাগাতার একটা ছাত্র শুধু এমসিকিউ এর জন্য প্রিপারেশন নেয় রাত দিন 24 ঘন্টা, তাহলে ওই প্রিপার মানে এর আগে যদিও পড়াশোনা নাও করে তাও দেখা যায় যে ভালো করার সম্ভাবনা আছে। কিন্তু রিটেনের ক্ষেত্রে তোমার দরকার হচ্ছে ধারাবাহিক ভাবে এফোর্ট। কিন্তু এখন ছাত্ররা তো দেয়ই না। ও জিকে তে যতটুকু সময় দেয় রিটেনে কি অতটুকু সময় দেয়, ইংলিশে যতটুকু সময় দেয় ইংলিশ রিটেনে অতটুকু সময় দেয় না, বাংলাতে এমসিকিউ এর জন্য যতটুকু সময় দেয় বাংলা লেখার জন্য অতটুকু সময় দেয় না। অথচ যদি আমাকে বলো তাহলে হচ্ছে ইংলিশ রিটেনের চেয়ে বাংলা রিটেন কঠিন। যদি যদি টিচার ওইভাবে খাতাটা দেখে তাহলে আচ্ছা, ওই ওই বিষয়ে আমি না যাই। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিটেন। তো এখন রিটেনের জন্য আবার আমার ফ্রেন্ড যে রকি, তোমাদের জন্য কিন্তু ওই নিয়ে আসছে, এই যে আর ইউ রিটেন প্রিপারেশনের জন্য নিয়ে আসছে, কারণ ও এই প্রয়োজনটা ফিল করে। যেমন এই বছর আমাদের বছরে দেখা গেছে যে 500-র বাইরে থেকে ছাত্ররাও কিন্তু চান্স পেয়েছে লতে। কেন? কারণ তাদের রিটেন ভালো ছিল। এমনকি অনেক স্টুডেন্ট টপ 100 এর মধ্যে ছিল, টপ 50-র মধ্যে ছিল। এমনকি আমার এক নিজের ফ্রেন্ড, নটরডেম কলেজের ফ্রেন্ড, ও হচ্ছে 19তম হয়েছিল, 19তম না 17তম, হোয়াট এভার, বাট টপ 20-তে ছিল। কিন্তু ও রিটেনে পাশ করতে পারে নাই। তো পাশ করতে পারে নাই তাই টপ 20-তে থেকেও ও কিন্তু ল পায় নাই। এখন ও পড়তেছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, জিওগ্রাফিতে পড়তেছে। কিন্তু ওর ইচ্ছা ছিল ও লতে পড়বে, কিন্তু লতে পড়তে পারে নাই।
কেন? এমনিতে ও খুবই ব্রাইট স্টুডেন্ট, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ও 19তম হয়েছিল এমসিকিউ পরীক্ষা দিয়া। কিন্তু পরে কি হলো? পরে সে 20-এ 19 পাইছে। রিটেনে কি 20 হচ্ছে পাস পাস মার্ক, 50-এ পরীক্ষা হয়। 50-এর মধ্যে 20 পেলে তোমার পাস করা যায়। এখন ও যদি 20ও পাইতো তাহলে এমসিকিউ তে ও এত বেশি নাম্বার পাইছিল যে যদি রিটেনে শুধু পাস করতো তাহলেও ও ল পেয়ে যেত। কিন্তু সমস্যা হচ্ছে ও ফেল করেছে রিটেনে। তো রিটেনের গুরুত্ব, যারা তোমরা ল এর জন্য পড়বা বা ইংলিশ নিবা ভবিষ্যতে, ইংলিশের জন্য যারা টার্গেট করতেছো, ল এর জন্য যারা টার্গেট করতেছো, ওদের জন্য মাস্ট হচ্ছে রিটেনটার জন্য প্র্যাকটিস করো। দেখা যাচ্ছে যে এমসিকিউ তে যদি একটু খারাপও করো, ধরো টপ, এখন যে রিটেনের কারণে যদি তুমি টপ 500 এর মধ্যেও থাকো তাহলে তোমার চান্স আছে যে তুমি ইংলিশে পড়তে পারো বা রিটেনে পড়তে পারো। তো এই ছিল তোমাদের সামান্য একটু টেস্ট দেওয়ার চেষ্টা করলাম যে রিটেন কেন গুরুত্বপূর্ণ। তাহলে আমরা শুরু করি, দেখি কতটুকু তোমাদের মোটিভেট করা যায়। আসলে এটা মোটিভেশনাল ক্লাস। রিটেনের জন্য তোমাদেরকে আমি মোটিভেট করব যে রিটেন লেখবা কিভাবে, রিটেনে ভালো করবা কিভাবে, এগুলোই মোটিভেশনাল ক্লাসেই আমি বলবো আসলে। আচ্ছা, তো শুরুতেই হচ্ছে যে তুমি প্রথমে হচ্ছে পড়তে হবে। অর্থাৎ প্রথমে একটা রিটেন, অনেকে আমার আমার আমি দেখেছি যে অনেকে চেষ্টা করে কি যে আজকে আমি ক্লাস নিয়ে দিলাম, তোমাদের মোটিভেট করে দিলাম, কিন্তু বললাম যে প্রচুর লিখতে হবে, কনসিস্টেন্টলি লিখে যেতে হবে। ওরা কি করে, খাতা নিয়ে আজকে বসে যায়, বসে চেষ্টা করে আচ্ছা দেখি তো লিখতে পারি কিনা। ও ট্রাই করে, ধরো আমি একটা টপিক বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর আমি বললাম যে 200 ওয়ার্ড লিখো। তো শুরু করে খাতা নিয়ে বসলো, ভালো কথা। মোটিভেশন পাইলো যে ভাই বইলে দিছে যে রিটেন নিয়ে খুবই আহ খুবই এফোর্ট দিতে হবে। খাতা নিয়ে বসছে, 2-3টা লাইন লিখছে, পরে দেখে আর লিখতে পারে না। তো পরে তো আবার ডিমোটিভেটেড হইয়া যা, রিটেন ভালো লাগে না, এটা পরে যা হবে হবে না, আল্লাহর উপর। তো এইটা এইটা যেন না হয় সেটার জন্য আমি সবসময় একটা উদাহরণ দিই, যেই একটা ডিকশনারিতে, একটা ডিকশনারিতে তোমরা কখন একটা ডিকশনারিতে সব ওয়ার্ড পাবা? অর্থাৎ ভালো ডিকশনারি কোনগুলা? যেগুলা হচ্ছে বড়, অর্থাৎ যেগুলার মধ্যে বেশি ওয়ার্ড আছে। এখন একটা ছোট ডিকশনারি যেটার মধ্যে ওয়ার্ডই কম, সেটা থেকে কি তুমি সব ওয়ার্ড পাবে? মানে একটা ডিকশনারিতে যত বেশি ওয়ার্ড ইনক্লুডেড থাকবে, আউটপুটও কিন্তু সেই ডিকশনারি বেশি দিতে পারবে। অর্থাৎ যদি তোমার মাথার মধ্যে সেন্টেন্সই না থাকে, যদি তোমার মাথার মধ্যে ওয়ার্ডই না থাকে, তাহলে তুমি বার করবা কিভাবে? তাই আমি প্রথমে বলি যে প্রথমে পড়বা ইনপুট ফার্স্ট, দেন আউটপুট। ইনপুট দিতে হবে, অর্থাৎ তোমার ভিতরে আগে নিতে হবে। এটার জন্য কি করবা? প্রতিদিন, প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে 2টা করে প্যারাগ্রাফ পড়বা। মানে আজকের কাজ কি? আজকে আমি তোমাদের বলবো না যে আজকে একটা প্যারাগ্রাফ লিখবা। আমি আজকে বলবো যে আজকে 2টা, আজকে রাতে যে 2টা প্যারাগ্রাফ লিখো। যেমন আজকে আহ রাতে শোয়ার আগে তোমরা এখন ইন্টারনেটে সার্চ দাও, কিংবা এআই চ্যাটবট গুলো ব্যবহার করো। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে এখন তো সহজ। আজকে রাতেই 2টা প্যারাগ্রাফ এআই এর মাধ্যমে জেনারেট করবা। কত ওয়ার্ড? এক এক পেজে সাধারণত 100 ওয়ার্ডের মতো আটে, 110 বা 120-এর মতো, ভেরি করে পার্সন টু পার্সন। তো যাই হোক, 200 ওয়ার্ডের প্যারাগ্রাফ 2টা পড়বা। টপিক হতে পারে যে কোনো টপিক। তোমরা এটার জন্য ওই যে রকি স্যার আছে, তোমাদের রকি ভাই আছে, বলবা যে ভাই আমাদের টপিক দেন। তো রকি দেখবা ওর কাছে দেখছি আমি রিসোর্স আছে, ও তোমাদের 100টা টপিক দিয়ে দিবে। তো প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে 2টা টপিক চুজ করবা তোমার নিজের ইচ্ছায়। ওই 2টা টপিক চুজ কইরা চ্যাট জিপিটি বললো, জেমিনাই বললো, ক্লড বললো, ওইখানে গিয়ে বলবা যে মামা আমাকে 200 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করে দাও। আমি আসলে কিছুই বুঝি না, আমি হচ্ছে 10 বছরের একটা শিশু, আমাকে একদম সহজ সহজ ওয়ার্ড দিতে হবে, আমার ভোকাবুলারিও বেশি নাই। সো আমি 10 বছরের শিশুর ন্যায় আমাকে একটা প্যারাগ্রাফ তৈরি করে দাও। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি। আমাদের কোর্সে কিন্তু এরকম ভাবে হচ্ছে যে কাজের যে কাজ দেওয়ার যে বিষয়টা, টাস্ক দেওয়া, তারপর হচ্ছে আদায় করা, এই বিষয়টা কিন্তু আমাদের থাকবে। যখন ক্লাস শুরু হবে তখন কিন্তু রেগুলার আমি হচ্ছে কাজ দিয়ে দিব। এটা নিয়ে কিন্তু আমি একটা টেক্সট অলরেডি আমাদের এই গ্রুপের মধ্যে দিয়েছিলাম।
ধন্যবাদ। রকি কিন্তু খুবই enthusiastic। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে চ্যাট জিপিটি বা ক্লড বা এলএলএম যেগুলো আছে চ্যাটবট, ওইগুলাতে এমন ভাবে বলবা, বলার পরে ও যেটা দিবে ওইটা তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি জাস্ট পড়বা। একবার পড়ো, দুইবার পড়ো, জাস্ট পড়বা। তোমার ভুলে গেলা, তুমি বললা যে ভাই একবার পড়ার পরে আমার তো কিছুই মনে নাই যা পড়ছি, ফাইন। তোমার আমি বলতেছি না মুখস্থ করো, আমি কি বললাম, এটা একটা ধারাবাহিক প্রসেস। তুমি যা পড়লা এটা তোমার অবচেতন মনে, সাবকনশাস মনের মধ্যে এটা রয়েছে। যেই ওয়ার্ড গুলো পড়ছো ওইগুলো তোমার মেমোরিতে গেছে, ওটা তোমার ভিতরে রয়েছে। তো এমনই ভাবে আজকে দুইটা প্যারাগ্রাফ পড়ছো, কালকে ঘুম থেকে ওইটা কিছুই মনে নাই, একটা লাইনও মনে নাই, ফাইন। আমি তোমার বলতেছি না মুখস্থ করতে হবে। যদি তোমরা আমাকে বিশ্বাস করো, অর্থাৎ আমাকে তো চিনো না, আমার বিশ্বাস করবা কেন, বাট যদি ভালো করতে চাও রিটেনে, তাহলে তোমার এভাবেই ফলো করে আগাতে হবে যে তুমি আজকে ঘুম থেকে উঠছো, গতকালকে কি পড়ছিলা, দুটো প্যারাগ্রাফ মনে নাই, একটা লাইনও মনে নাই, ফাইন। আজকে রাতে আবার পড়বা, মানে ওই দুইটা টপিক আবার পড়ার দরকার নাই, নতুন 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 ওই 100টা যেটা দিবে ওটা থেকে দুইটা টপিক আজকে, কালকে দুইটা টপিক, এরপরে দুইটা টপিক চুজ করে কইরা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে দুইটা প্যারাগ্রাফ পড়বা। লেখার জন্য কিন্তু বলতেছি না। তো 1 মাস এই কাজ করার পরে পরে শুরু করবা রাইটিং। রাইটিং পরে শুরু করবা, দেখবা যে তোমার মধ্যে কিছু তো ঢুকছে। অর্থাৎ এই যে 1 মাস যাবত প্রতিদিন দুইটা করে প্যারাগ্রাফ পড়ছো, তাহলে 60টা প্যারাগ্রাফ তোমার পড়া হয়েছে 30 দিনে। আচ্ছা, ভাবলাম তুমি ফাঁকিবাজ মানুষ, তোমার 60টা হয় নাই, 50টা তো হয়েছে, 40টা তো হয়েছে। তো 40টা যেহেতু হয়েছে, 40টার মধ্যে প্রত্যেকটার মধ্যে 200 ওয়ার্ড করে ছিল, মনে আছে? 200 ওয়ার্ড করে ছিল, কতগুলা ওয়ার্ড তুমি পড়ছো? এই এই 200 প্রত্যেক দিন পড়ার ফলে এই তোমার অবচেতন মনে কিছু না কিছু কিন্তু রয়েছে। তো তুমি দেখবা পরে আউটপুট দিতে পারতেছো, কারণ কি তুমি আগে ইনপুটটা দিছো তোমার মধ্যে, তোমার ভিতরে কিছু নিছো তুমি আগে, যার কারণে এখন তুমি দিতে পারতেছো। তাই আমি প্রথমেই এটা লিখছি যে প্রথমে পড়ো, তারপর হচ্ছে লিখো। আগে ইনপুট, প্রসেস, দেন আউটপুট। এটা হচ্ছে কোর। এটা যারা করবা তারা দেখবা যে ধারাবাহিক ভাবে এটা করতে হবে, কিন্তু হতাশ হলে হবে না। তাই আমি বলি নাই যে লিখার জন্য, কারণ লিখতে গেলে বেশিরভাগ স্টুডেন্টই হতাশ হয়ে যায়। যে আজকে মোটিভেশন পায়া আজকে লেখার জন্য ট্রাই করলো, দেখলো আসলেই তো ভাই, মানে আমার ক্ষেত্রে তো শুরুতে এমন হয়েছিল যে ও মা 2 লাইন লেখার পরে আমি আমার মাথা ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে, লিখতে পারতেছি না। এটা হবেই, স্বাভাবিক, ন্যাচারাল। তো আমি এটা বলতেছি না, এটার জন্য ডিমোটিভেটেড হয়ে যায় বেশিরভাগ স্টুডেন্ট, এটার জন্য যে শুরুতেই লিখতে নেই। লিখতে নিলে পারবা না তুমি। সো প্রথমে পড়বা, মনে থাকবে না, ফাইন, 1 মাস পড়ো, পড়ার পরে দেখো, ট্রাই করো, বিলিভ মি তুমি কিছু না কিছু লিখতে পারবে, অন্তত একটা পৃষ্ঠা ভরাইতে পারবা। আচ্ছা, তারপরে হচ্ছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য ভোকাবুলারি, এক্সপ্রেস দ্য আইডিয়া। আমি আমার এই লাইফে যতজন স্টুডেন্ট, যত জুনিয়র, আজও আমারে নটরডেমের কিছু ভাই, ছোট ভাই ফোন দিছিল, ফোন দিয়ে বলতেছে ভাই ভোকাবুলারি নিয়ে তো খুবই প্যারায় আছি, কিভাবে কি করব। ওরাও রিটেনের জন্যই সাজেশন চায় যে ভাই আমার তো ফ্রি হ্যান্ড রাইটিং খুবই খারাপ। আমি বললাম তাহলে সমস্যাটা কি? পরে বলবে ভাই আমি তো ওয়ার্ড খুঁজে পাই না, ভোকাবুলারি ভাই খুবই দুর্বল, কিভাবে যে লিখবো বুঝতে পারতেছি না। তো আমি বলতেছি দেখো, বিষয়টা হচ্ছে যে তুমি ভোকাবুলারি নিয়ে তোমার টেনশন করতে হবে। তুমি রিটেনের ক্ষেত্রে ভোকাবুলারি ডাজন্ট ম্যাটার। তুমি এমসিকিউ এর জন্য ভোকাবুলারি ট্রাই করো, বাট রিটেনের জন্য ভোকাবুলারি ডাজন্ট ম্যাটার। এখন কয়েকজনে ভাবতেছো যে ভাই রিটেনের জন্য ভোকাবুলারি লাগবে না, ভাই মনে হয় পাগল হয়ে গেছে। তো মজার বিষয় হচ্ছে আমরা যাই লিখি না কেন, ধরো আমি বললাম যে বাংলাদেশের মানুষ, উদাহরণ লেটস সে, বাংলাদেশের মানুষ খুব বেশি সুখে নেই ইদানিং। বর্তমানে বাংলাদেশের মানুষ খুব বেশি সুখী নেই। এটার ইংলিশ কি হবে? ট্রান্সলেট করো দেখি। যে বর্তমানে বাংলাদেশের মানুষ খুব বেশি সুখী নেই, এটার ইংলিশ কি হতে পারে? তো আমি যদি আমি 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 যদি একটু আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে আমি প্রথমে চিন্তা করতাম, আচ্ছা বর্তমানে বলছে তাহলে এট প্রেজেন্ট, মানে আমি জাস্ট তোমাদের চিন্তাধারায় আমি চিন্তা করতেছি যে বর্তমানে বাংলাদেশের মানুষ খুব বেশি সুখী নেই। আমি দেখি ট্রান্সলেট করি। At present, nobody in Bangladesh is at peace. দেখছো কি ইজি, মানে বাংলাদেশের কোনো মানুষ বর্তমানে সুখে নেই, এটার ইংলিশ আমি কি করছি?
নোবডি ইন বাংলাদেশ ইজ ইন পিস নাওএডেজ। তুমি আমাকে বলো এখানে কোন ওয়ার্ডটার ভোকাবুলারি তে তোমার সমস্যা হচ্ছে? কোন ওয়ার্ডটার তুমি বাংলা জানো না, বা কোন ওয়ার্ডটা তোমার কাছে অপরিচিত? নোবডি পরিচিত, ইন বাংলাদেশ পরিচিত, ইজ, ইন, পিস, নাওএডেজ, এট প্রেজেন্ট, সবগুলোই তো পরিচিত। এখানে এমন কোন ছাত্র আমার মনে হয় নাই যে তোমার এই ওয়ার্ড গুলো জানে না। এখন বিষয়টা হচ্ছে, রিটেনের মূল কথাই হচ্ছে তোমার মানে আইডিয়াটা এক্সপ্রেস করতে হবে। যদি আইডিয়াটা এক্সপ্রেস করতে পারো তাহলেই তোমার হয়ে যায়। এখানে ভোকাবুলারি খুবই 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 মানে লেস ইম্পর্টেন্ট। এখানে ভোকাবুলারি ইম্পর্টেন্ট খুবই কম, বুঝছো? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে স্ট্রাকচারিং দ্য সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্স কে তুমি কিভাবে বিল্ড করতে পারতেছো, বিল্ড করতে আদৌ পারতেছো কিনা, ওইটা গুরুত্বপূর্ণ। নাকি তোমার ভোকাবুলারি। ভোকাবুলারি এই যে আমি তোমার একদম বাস্তব উদাহরণ দেখাই দিলাম, যে তুমি যদি ট্রান্সলেট যে কোনো, আর আমি আরো বিভিন্ন বাক্য, যেমন আমরা যেটা একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে লিখি, ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি লিখবো। এখন আমি কি বলবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা মানুষের মতোই কাজ করে। ভাই এখানে তুমি আমারে বলো, তুমি কোন ওয়ার্ডটার ইংলিশ জানো না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমন একটা প্রযুক্তি যেটা মানুষের ন্যায় কাজ করে, মানুষের আম, কাজকে সহজ করে। এটা দিয়ে তো আমি একটা প্যারাগ্রাফ শুরু করতে পারি। এখন এই বাক্যটারে আমি ইংলিশে যখন খাতায় লিখবো, কোন ওয়ার্ডটার ভোকাবুলারি তুমি জানো না আমারে বলো। আমি আবার বাক্যটা বলতেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমন একটি প্রযুক্তি যেটা মানুষের ন্যায় চিন্তা করতে পারে বা মানুষের ন্যায় কাজ করতে পারে, মানুষের কাজকে সহজ করে। এইখানে কোন ভোকাবুলারিটা তুমি জানো না? তুমি সবগুলোই জানো কিন্তু, সবগুলো ওয়ার্ডই তুমি ভোকাবুলারি জানো, কিন্তু সমস্যা হচ্ছে এই সবগুলো ওয়ার্ড দিয়ে তুমি একটা সেন্টেন্স তৈরি করতে পারতেছো কিনা, এইটা হচ্ছে দেখার বিষয়। এটাই হচ্ছে শুভঙ্করের ফাঁকি, যেটা তোমাকে আহ মানে একটা 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 রিটেনে ভালো করা থেকে আটকায়। তুমি সারাদিন ভোকাবুলারি পড়লেও তুমি ওই সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবে না। সেন্টেন্স স্ট্রাকচার করার জন্য কি করতে হবে? তোমাকে সেন্টেন্স পড়তে হবে নাকি ওয়ার্ড পড়তে হবে? তাই আমি বললাম যে প্রত্যেকদিন প্যারাগ্রাফ পড়ো, কারণ প্যারাগ্রাফ যদি পড়ো তাহলে সেন্টেন্স তুমি পড়তেছো, আর যদি ভোকাবুলারি পড়ো তাহলে ওয়ার্ড পড়তেছো, ওয়ার্ডের বাংলা পড়তেছো। ওয়ার্ডের বাংলা পড়লে তুমি জীবনও প্যারাগ্রাফ লিখতে পারবে না। ওয়ার্ডের বাংলা পড়লে তুমি জীবনও কম্পোজিশন লিখতে পারবে না, এসে লিখতে পারবে। সো তোমাকে পড়তে হবে সেন্টেন্স, তোমার ভিতরে নিতে হবে সেন্টেন্স। যত বেশি সেন্টেন্স নিবা ভিতরে, তত বেশি ভালো আউটপুট দিতে পারবে। সো কোর আইডিয়াটাই হচ্ছে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ভোকাবুলারি, এক্সপ্রেস দ্য আইডিয়া। আজকে থেকে তুমি ভোকাবুলারি চিন্তা বাদ দাও, ভোকাবুলারি লাগবে না, তুমি জাস্ট ইংলিশ পড়ো, ট্রান্সলেশন পড়ারই দরকার নাই। কোনো একটা ওয়ার্ড তুমি দেখতেছো, এটার পারতেছো না, হ্যাঁ এটা কিন্তু রিটেনের জন্য ভোকাবুলারি ইজ ইম্পর্টেন্ট, বাট ওইটা এমসিকিউ এর জন্য পড়ো, বাট রিটেনের জন্য ডোন্ট ওয়ারি অ্যাবাউট ভোকাবুলারি, এক্সপ্রেস দ্য আইডিয়া। তুমি যেটা চাইতেছো ওইটা তুমি প্রকাশ করতে পারতেছো কিনা, সিম্পল ওয়ার্ড হোক। এখন আবার অনেকে, এখন আরেকটা, এখন বিষয় হচ্ছে এখন কিছু কিছু ছাত্র আইসা বলবে, আমি যখন এটা আমার জুনিয়রদের বলি নরোডেমের, তো তখন ওরা আমাকে পাল্টা প্রশ্ন করে যে ভাই, এখন ভোকাবুলারি ধরেন একটা ছাত্র লিখলো খুবই সিম্পল ওয়ার্ডে, আর একটা ছাত্র লিখলো একটু স্ট্যান্ডার্ড ওয়ার্ডে, তো নাম্বার তো স্ট্যান্ডার্ড ওয়ার্ডে যে লিখবে সে একটু বেশি নাম্বার পাবে, তাই না ভাই? তারপর আমি আহ, একটা উদাহরণ দিলাম যে ভাই, তোমার প্রশ্নটা খুবই ভ্যালিড, কিন্তু ওইটা হচ্ছে তুমি যে বলতেছো যে স্যাররে তুমি ভালো স্ট্যান্ডার্ড ওয়ার্ড লেখার মাধ্যমে ইমপ্রেস করে ফেলতে পারবা। এখন বুঝতে হবে স্যার, কোন ধরনের স্যাররে তুমি ইমপ্রেস করতে চাইতেছো। তুমি কোচিং এর বড় ভাইরে ইমপ্রেস করতে পারবা, তুমি আমাকে, শেখ ফাহিম আহমেদ প্রিন্স, আমাকে তুমি ইমপ্রেস করতে পারবা, তুমি রকিকে ইমপ্রেস করতে পারবা, কিন্তু তোমার খাতা যে রাজশাহী ইউনিভার্সিটির যে টিচাররা দেখবেন তাদেরকে ইমপ্রেস করতে পারবা না, কারণ তাদের কাছে তোমার কাছে যেটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড এটা উনাদের কাছে কিছুই না। তোমার উদাহরণ দিয়ে বুঝাই, ধরো আমার আমার ভাই বর্তমানে ক্লাস 6-এ পড়ে। তো ও যদি চায় যে আমি আমার বড় ভাইরে ওয়ার্ড, ভালো স্ট্যান্ডার্ড ওয়ার্ড লিখে তারপর আমি ওরা ইমপ্রেস করে ফেলবো, তাহলে ও পারবে না।
কারণ ওর জন্য যেটা তোমার কঠিন ওয়ার্ড, এটা আমার কাছে চুনোপুটি। তুমি বুঝতে পারতেছো আমার উদাহরণটা? অর্থাৎ আমি আমার একটা বাস্তব জীবনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি খুবই ছোট তখন। আমি নতুন একটা ওয়ার্ডের সাথে পরিচিত হয়েছি, ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক তো বুঝো, খুবই চমৎকার টাইপের একটা ওয়ার্ড আর কি। ফ্যান্টাস্টিক, আমি শুনলাম যে ফ্যান্টাস্টিক হচ্ছে এমন সময় বলা যায় যেটা হচ্ছে খুবই একটা আনন্দ ঘন মুহূর্তে আমি বলতে পারি, আরে এটা তো ইটস এ ফ্যান্টাস্টিক থিং, অর মাই ফ্রেন্ড ইউ হ্যাভ ডিড ইউ ডিড এ ফ্যান্টাস্টিক জব। তো ফ্যান্টাস্টিক চমৎকার। তো ওই ফ্যান্টাস্টিক ওয়ার্ড আমি যখন আহ, শুনলাম, তখন আমি বললাম, আরে আমি তো বিশাল একটা ওয়ার্ড শিখে ফেলছি, ফ্যান্টাস্টিক। মাই গুডনেস, ফ্যান্টাস্টিক ওয়ার্ডটা আমি ব্যবহার করব। আমি কি করলাম, আমি আব্বুর কাছে আমি আমার আব্বু, আমার বাবা হচ্ছেন একজন শিক্ষক, আহ উনি হাই স্কুলের হেড টিচার। তো উনার কাছে আমি গেলাম। আহ, আমি শুধু চান্স খুঁজতেছি যে আব্বুর সামনে ফ্যান্টাস্টিক ওয়ার্ডটা কখন একটু উচ্চারণ করব, আব্বুরে তো আমি দেখায় দিব যে আমি একটা নতুন শব্দ শিখছি। তো আমি সেই চান্স খুঁজতেছি খুঁজতেছি, এক পর্যায়ে আমি ওয়ার্ড বলে ফেলছি, ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক ওয়ার্ডটা আব্বুর সামনে ব্যবহার করছি। ও মা, আব্বু তো খেয়াল করে নাই। মানে তারপর আমি আব্বুর সাথে আমি বললাম, আব্বু, আহ জানো আজকের যে আমাদের দুধওয়ালা মামা যে দুধটা দিয়ে গেল, ওইটা না খুবই ফ্যান্টাস্টিক। তা আব্বু বললো, আচ্ছা ঠিক আছে। তো আমি বললাম, আব্বু এটা আসলেই ফ্যান্টাস্টিক। তা আব্বু বললো, ঠিক আছে বাবা, বুঝছি ফ্যান্টাস্টিক। তবে আব্বু, তুমি কি ফ্যান্টাস্টিক মানে বুঝো না? আমি ফ্যান্টাস্টিক বলছি। তা আব্বু বলতেছে, হ্যাঁ বুঝছি তো, ফ্যান্টাস্টিক, ঠিক আছে, দুধটা ফ্যান্টাস্টিক ছিল। তো আমি বারবার চেষ্টা করতেছি যে, তারপর আমি বুঝলাম যে আমি যে ওয়ার্ডটা শিখছি নতুন, আমার কাছে মনে হচ্ছে যে আমি খুবই একটা তুরুপে তাস নিয়ে আসছি, ফ্যান্টাস্টিক ওয়ার্ড। এটা হয়তো আমার যে ফ্রেন্ড আছে, এই ছোট সময় আমার ফ্রেন্ডের সামনে যদি আমি বলতাম, আমার ফ্রেন্ডে আমি ইমপ্রেস করে ফেলতে পারতাম। বা আমার চেয়ে এক ক্লাস উপরে যে আছে, উনারে আমি ইমপ্রেস করতে পারতাম। বা দুই ক্লাস উপরে যে আছে, আমি উনারে ইমপ্রেস করতে পারতাম। কিন্তু আমি আমার পাপারে কিভাবে ইমপ্রেস করি? ফ্যান্টাস্টিক একটা ওয়ার্ড দিয়া। ঠিক এমনই ভাবে তুমি যে তুমি যেটা ভাবতেছো যে আমি নতুন ভোকাবুলারি শিখা, বা যে এটা ভাবতেছে যে নতুন ভোকাবুলারি শিখে আমি স্যারের একদম ইমপ্রেস করে ফেলবো, আমি এই ওয়ার্ড গুলা লিখা একদম বেশি নাম্বার পেয়ে ফেলবো, ওইটা আসলে স্যার কেয়ারও করে না। তোমার কোচিং সেন্টারের বড় ভাই কেয়ার করতে পারে, আমি কেয়ার করতে পারি, রকি কেয়ার করতে পারে, বাট যেই স্যার যেই স্যার তোমার লয়ের খাতা দেখবেন, উনার কাছে এইসব যায় আসে না। এইসব ওয়ার্ড মানে একদমই ভাই, এটা একদম খুবই রূঢ় সত্য কথা। এই ওয়ার্ড গুলো স্যারের কাছে যায় যায় আসে না। স্যারের কাছে এইসব 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 ওয়ার্ড একদম মানে একদম চুনোপুটি, এগুলো স্যারের নিত্য নৈতিকার ওয়ার্ড। সো তুমি কখনোই স্যারকে ইমপ্রেস করার চক্করে ওই ফ্যান্সি ওয়ার্ড ব্যবহার করতে যাও না। কারণ কারণ তুমি ফ্যান্সি ওয়ার্ড ব্যবহার করতে যায় যে এফোর্টটা দিচ্ছো, ওই এফোর্টটার বদলে তুমি যদি ওই আমি যেটা বললাম সেন্টেন্স পড়তা, তুমি সহজ সহজ সেন্টেন্স পড়তা, তাহলে তোমার রিটেন আরো ভালো হইতো। স্যার চায় তুমি কি লিখতেছো, তোমার কন্টেন্টটা স্যার চায়। তুমি এটাকে, এই কন্টেন্টটাকে কিসের মোড়কে তুমি প্রেজেন্ট করে স্যারে দিলা, এসব স্যারের দেখার সময় নাই। কারণ এত এত খাতার মধ্যে স্যার অ্যাস্থেটিক খুঁজে না, যে কোন খাতাটা মানে কোন লেখাটা অ্যাস্থেটিক, স্যার খুঁজে যে কন্টেন্ট আছে কিনা। কারণ এটা তো তোমার বোর্ড এক্সাম না, যে তুমি একজনে খুবই লিপস্টিক মিপস্টিক দিয়া একদম লিখে দিল, ফুল আঁকে দিল একদম। নো, এসবের দরকারই নাই। সো একদম সোজা সাপটা কথা হচ্ছে, রিটেনের জন্য ভোকাবুলারি লাগেই না। যেগুলো তোমার ভিতরে আছে, জাস্ট ওইগুলারই তুমি স্ট্রাকচার করতে শিখো। সেন্টেন্স পড়ো, প্যারাগ্রাফ পড়ো, আর্টিকেল পড়ো, নিউজ পেপার পড়ো। নিউজ পেপার পড়ে, মানে নিউজ পেপার, এই যে শুনবা অনেকে বলে যে ডেইলি স্টার ইংলিশ পত্রিকা পড়ো, মানে ওরা ভুলভাবে নেয় বিষয়টাকে। ইংলিশ পত্রিকা পড়ো মানে হচ্ছে তুমি সেন্টেন্স পড়ো, নাকি তোমার ডেইলি স্টার পত্রিকা নিয়ে তোমার ওয়ার্ড খুঁজে বার করতে হবে, আছে এই ওয়ার্ডটা জানি না এটার বাংলা কি, এই ওয়ার্ডটা জানি না এটার বাংলা কি। ভাই, ইট ইজ গুড এনাফ, বাট নট ইফেক্টিভ ফর রিটেন। রিটেনের জন্য তোমাকে পড়তে হবে, ডোন্ট কেয়ার অ্যাবাউট ভোকাবুলারি। আমি একটা ডেইলি স্টার একটা পত্রিকা নিছি, ওয়ার্ড জানি না, ওয়ার্ড জানারও দরকার নাই, বাংলা মানে জানার দরকার, আমি জাস্ট পড়ে যাবো, শুধু রিডিং পড়বো, শুধু রিডিং পড়বো যে সেন্টেন্স গুলা কিভাবে স্ট্রাকচার করছে আমি দেখবো। ধরো আমি ওয়ার্ড, মাঝে মধ্যে ওয়ার্ড আসতেছে, এগুলা আমি বাংলা মানে জানি না, ওকে পাস, লেট ইট পাস, পাস করে যাও ওই ওয়ার্ড গুলারে, তুমি জাস্ট পড়ে যাও, তোমার বাংলা জানার দরকার নাই, তোমার দরকার সেন্টেন্স জানা।
এটা হচ্ছে তোমার কোর কোর কথা, যে তোমার ভোকাবুলারি দরকার নাই। তা আজকে থেকে যারা তোমার নিজেরা একটু এর মধ্যে আসো যে আমার তো ভোকাবুলারি নাই, আমি কিভাবে ভালো করব, ভাই তোমার জন্য এটা কোনো ফ্যাক্টরই না ভোকাবুলারি। আর এটা কেন ফ্যাক্টর না এটা এতক্ষণ বুঝাইলাম তোমারে। আচ্ছা, তারপর এই যে বিল্ড দ্য সেন্টেন্স, এটা নিয়ে আলোচনা করছি অলরেডি, যে তোমাকে সেন্টেন্স বিল্ড করা শিখতে হবে, বুঝছো? আর সেন্টেন্স বিল্ড করার ক্ষেত্রে তোমার সবচেয়ে বড় প্রয়োজন কি, যে অ্যাকিউরেসি। সেন্টেন্স তুমি বিল্ড করে ফেললা, কিন্তু দেখা গেল তোমার ভুল হয়ে গেছে। যেমন আমি বললাম যে ওই আগের উদাহরণটা আনি, ধরো বললাম যে নো বাডি ইন বাংলাদেশ, এর বদলে একজন লিখলো নো পার্সন, একজন লিখলো ধরো নো পিপল, নো পিপল ইন বাংলাদেশ ইজ ইন পিস। এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা কি সঠিক হয়েছে? এই সেন্টেন্সটা কিন্তু একটা জায়গায় ভুল হয়েছে। মানে কি, নো হচ্ছে একটা, মানে নো এর পরে কখনোই তোমার প্লুরাল বসবে না, অর্থাৎ প্লুরাল অ্যাডজেক্টিভ বলো নাউন বলো কিছুই বসবে না। নো এর পরে সবসময় সিঙ্গুলার বসবে, নো এর পরে পিপল বসবে না, নো এর পরে পার্সন বসবে। নো পার্সন ইন বাংলাদেশ ইজ ইন পিস, এটা হওয়ার কথা ছিল, কিন্তু তুমি লিখে নো পিপল ইন বাংলাদেশ। তো গ্রামারটা এটার জন্য জানা জরুরি, যে একিউরেসিটা তোমার ঠিক রাখতে হবে। তো এই অ্যাকুরেসিটা ঠিক রাখতে হলে, যেমন আমি যে ওয়ার্ড মাত্র যে সেন্টেন্সটা বললাম, এখানে কোনো আহ, মানে কোনো এমন কঠিন ভোকাবুলারি নাই, যেটা আমি আগেও বলেছি যে এই সেন্টেন্স লিখতে গেলে তোমার কঠিন ভোকাবুলারি লাগেই না। যেটা দরকার একিউরেসি। এই একিউরেসির জন্য আহ, যে রকি যে ক্লাসটা ইয়ারা নিতে কোর্সটা নিতেছে, এখানেও কিন্তু তোমাদের ক্লাস আছে, যেখানে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হবে। তো সেন্টেন্স একিউরেসিটা হচ্ছে এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটার জন্য তোমার এই কোর্সেও ক্লাস আছে, বা তুমি ইউটিউব থেকেও দেখে নিতে পারো, বা একটা বই কিনেও একিউরেসিটা তোমার ভালো করার জন্য তোমার মাস্টার বই আছে, অ্যাপেক্স বই আছে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটা আছে, নিট নামের একটা বই আছে। বাজারে অনেক বই আছে যেগুলো তুমি পড়ে আহ খুবই সুন্দরভাবে ওই স্ট্রাকচারাল ভুল যেন না হয় এগুলো তুমি আহ মানে দেখতে পারো। তোমার নট নেসেসারি যে এই কোর্সে ভর্তি হতে হবে, কিন্তু এই কোর্সে, মানে ওই রকির কোর্সে আমি দেখলাম যে ওই যে তোমাদের ক্লাস শিডিউল করছে, ওইটার মধ্যে স্ট্রাকচারাল যেই মানে প্রবলেম গুলা হয় ছাত্রদের, ওইটা নিয়ে ও বেশ কয়েকটা ক্লাস, বেশ বেশ কয়েকটা না অনেকগুলো ক্লাসই রাখছে। তো ওটা আমার ভালো লাগছে, যে ও এটা আমার সাথে একমত আর কি, আমি যেমন ভাবে বুঝালাম। না, IPSS। তো ওই বিষয়টা তোমরা লক্ষ্য করবা যেন অ্যাকিউরেসিটা মেনটেন থাকে। তো শুক্রবার তোমার কারেন্ট একটু পরে আসবে, 1 মিনিট। আছে তো ওই কারেন্টের দেখ ওয়াইফাই আছে। শো করতেছি। এখন শো চালা। আচ্ছা আচ্ছা, তো আমার মনে হয় একটু বিঘ্নতা সৃষ্টি হয়েছিল, কোনো সমস্যা নাই। তো আমাদের ফোকাস এলিমেন্ট কি, একটা ক্লিয়ার সাবজেক্ট রাখতে হবে, কারেক্ট ভার্ব রাখতে হবে, লজিক্যাল কানেক্টর গুলা রাখতে হবে, এবং প্রিসাইজ মিনিং, তুমি যেটা ভাবতেছো ওইটার জন্য প্রকাশ করতে পারবো। নট নেসেসারি যে তোমার খুব ভালো ভোকাবুলারি দিয়ে প্রেজেন্ট করতে হবে। আমি বারবারই কথাটা বলতেছি, ঠিক এটার জন্যই কিন্তু, যে তোমার তোমার মিনিংটা তোমার বুঝাতে হবে স্যাররে। তুমি স্যার যেটা বুঝতে চাইতেছে, মানে স্যার যেটা চাইতেছে এটা যদি স্যারের বুঝাই দিতে পারো সহজ সহজ ওয়ার্ড দেয়া, কোনো সমস্যা নাই। আর কঠিন ওয়ার্ড যে ব্যবহার করে ওর জন্য রিস্কও বেশি থাকে, বুঝছো? কারণ ওয়ার্ড স্পেলিং ভুল যেতে পারে। তো তো যেটা আমি বলার চেষ্টা করতেছি, যে তুমি এখন সেন্টেন্স বিল্ড করা শিখো। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে তোমার কনক্লুশনে আসি। যেমন ধরো প্রথমে তোমার পড়ো, রিড, থিঙ্ক, অর্গানাইজ, দেন রাইট। রাইট কিন্তু অনেক পড়ে, মানে আমরা রাইটিং করি, দেখা যায় যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা রাইটিং কিন্তু দেখা যায় যে রিডিং এর পরেই রাইটিং করি, বা অনেকে দেখবার যে রাইটিং দিয়ে শুরু করে তার রিটেন প্রিপারেশনটা। কিন্তু না, তোমাকে প্রথমে পড়তে হবে, তারপর তুমি চিন্তা করো, যেটা নিয়ে পড়ছো ওটা বাংলায় চিন্তা করো, ইংলিশে চিন্তা করার দরকার নাই। তারপর তুমি দেখো যে সেন্টেন্স স্ট্রাকচার করতে পারো কিনা, তারপর লেখার চেষ্টা করো। লেখাটা তো সর্বশেষ ধাপ, বুঝতেছো? আর লেখা হচ্ছে তোমার সর্বশেষ ধাপ। আচ্ছা,
এখন হচ্ছে আমরা আসি একটু একাডেমিক পড়াশোনায় চলে আসি। একাডেমিক পড়াশোনা বলতে যে আমরা আসলে আম, রাজশাহী ইউনিভার্সিটিতে যখন তোমার ইয়া হয়, যখন রিটেন এক্সাম হয় তখন কি আসে? তখন আসে একটা কম্প্রিহেনশন আছে, এটার মধ্যে 5টা কোশ্চেন আনসার করতে হয়। তারপর 5টা কোশ্চেনে 25 নাম্বার, প্রত্যেকটাতে 5 নাম্বার করে। তারপর আসে একটা এসে, দুইটা এর মধ্যে একটা আনসার করতে হয়, ওইটার মধ্যে আরো 25 নাম্বার, এই মোট 50 নাম্বার। তো কম্প্রিহেনশন যখন আনসার করবা, তখন কিন্তু কম্প্রিহেনশনের মধ্যে 3টা কোশ্চেন আসে। 3টা কোশ্চেন আসে গত বছর যেটা আসতেছিল। তো আশা করা যায় তোমাদের সময় প্যাটার্নটা সেম থাকতে পারে আর কি। আর প্যাটার্ন যদি সেম নাও থাকে, তাহলে হচ্ছে ইউনানিমাস আসবে, তো একটা এসে আসবে, একটা এসে আসবে, না হয় প্যারাগ্রাফ আসবে। আর প্যারাগ্রাফ এবং এসের মধ্যে পার্থক্যটা কি, এটা আমি আলোচনা আসবে সামনে। এর স্ট্রাকচারাল ভুল অনেকে করে ফেলে। স্ট্রাকচারাল ভুল করা মানেই হচ্ছে তোমার খুবই ক্ষতি করা নিজেরে। রাইটিং তুমি যত ভালোই করো না কেন, স্ট্রাকচারাল ভুল থাকলে অনেক কিছু তোমার ডিপেন্ড করে, দেখা যায় নাম্বারই পাবা না। তো এসে এবং প্যারাগ্রাফের মধ্যে বিস্তর পার্থক্য, বিস্তর না মানে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, আমি বলতেছি সামনে। তো কম্প্রিহেনশন আসলে তুমি কিভাবে কোশ্চেন আনসার করবা? তো প্রথমেই হচ্ছে যখন একটা কোশ্চেন তোমার সামনে আসবে, কোশ্চেনটা আসার পরে যেমন ধরো একটা কোশ্চেন আসলো, একটা কোশ্চেন আসলো, এই কোশ্চেনটা তুমি কিভাবে আনসার করবা? তো একটা কোশ্চেন প্রথমেই যখন পড়বা, পড়ার পরেই একটা ক্লেম করবা সরাসরি, যেই কোশ্চেনটা আসছে। যেমন আমার এখানে একটা আনসার আছে, যেমন এই যে গত বছর একটা কোশ্চেন আসছিল যে ইনস্টিটিউশন গুলো, সমাজে যে ইনস্টিটিউশন গুলো আছে এগুলো সামাজিক পরিবর্তনের সাথে কতটুকু মানে রিলেটিভ, অর্থাৎ পরিবার, সমাজ, আহ, বিদ্যালয়, ওইগুলো আসলে সোশ্যাল যে চেঞ্জ হয় ওইগুলোর সাথে কতটা কতটা রিলেটেবল, অর্থাৎ ওইগুলোর অবদান কিরকম, সমাজের অবদান কেমন, পরিবারের অবদান কেমন। তো তুমি যখন কেমন দ্বারা প্রশ্ন করছে, তখন প্রথমে একটা ক্লেম করো যে ইনস্টিটিউশন গুলা খুবই গুরুত্বপূর্ণ, বা ইনস্টিটিউশন গুলা ফান্ডামেন্টাল ভূমিকা পালন করে, বা ইনস্টিটিউশন গুলা এমন এমন জিনিস করে যেটা হচ্ছে অবিচ্ছেদ্য, মানে পার্ট এন্ড পার্সেল, এগুলাকে বাদে কল্পনাই করা যায় না। প্রথমে একটা ক্লেম করে ফেলতে হবে। তো যখন তুমি একটা ক্লেম করবা, এই ক্লেইমের পরে যেমন এই যে এখানে ইনস্টিটিউশনস এন্ড ইন্ডিভিজুয়ালস, এটার উপর একটা কোশ্চেন আসছিল। তারপর সরাসরি একটা ক্লেম করো, ক্লেইমের পরে তুমি একটা প্রুফ দেখাও। এই যে প্রুফ, লিখবো কিভাবে? প্রুফের নিচে থাকবে, এই প্রুফ আছে। প্রথমে একটা ক্লেম করবা, প্রথমে একটা ক্লেম, এর উপরে প্রথমে একটা ক্লেম করবা। তো ক্লেম করার পরে যখন একটা ক্লেম করে ফেললা, তুমি এটা কেন করছো এটা তুমি ওই উপরে কম্প্রিহেনশন থেকে বার করবা, যে এই ক্লেমটা যে আমি করছি এটার পক্ষে কি কি বলা যায়। তো ওইটা তুমি এই প্রুফের মধ্যে লিখবা। তো প্রুফ যখন তুমি লিখে দিলা, এক দুই এক 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 দুইটা লাইন লিখবা প্রুফের জন্য, ওইটা তুমি সরাসরি কম্প্রিহেনশনের মধ্যে পাবা। দরকার হইলে তোমার যদি সমস্যা হয় সরাসরি একদম ছাপ দিয়ে দিবা, একদম মানে সরাসরি ওই উঠায় রেখে দিবা, মানে ওই লাইন টু লাইন একদম উঠায় রেখে দিবা। কিন্তু ক্লেমটা যেন আবার না উঠাও, ক্লেমটা লিখবা নিজে থেকে। ক্লেমটা তো সহজ, যেটা আমি বুঝাইলাম যে খুবই গুরুত্বপূর্ণ বা অবিচ্ছেদ্য এরকম টাইপের ওয়ার্ড। তো প্রুফ দিলা, এরপর হচ্ছে পয়েন্ট। পয়েন্টে তুমি ভার্ডিক্ট দিবা যে তুমি তুমি এটা কেন বললা। যেমন আহ, তোমার নিজের একটা ভাষায় লিখলা যে আমি এটা মানে আই মিন, আই বা উই এগুলা ব্যবহার করার দরকার নাই। তবে তুমি নিজে কি মনে করো ওইটা জাস্ট একবার ওই যে পয়েন্টের মধ্যে লিখে দিবা, যে তুমি তুমি একটা ক্লেম করলা, তারপর তুমি এই কম্প্রিহেনশন থেকে, অর্থাৎ ইয়া থেকে, উদ্দীপক থেকে একটা তুইলেও দিছো কিছু কিছু লাইন। এখন এই যে লাইনগুলা তুললা, এটার সাথে তোমার ক্লেইমের যে সম্পর্ক, ওটা জাস্ট পয়েন্টের মধ্যে লিখে দিবা যে তাই আমি মনে করি এটা এরকম হওয়া উচিত, মানে আমি বলার দরকার নেই, তাই এটা এমন হওয়া উচিত। এরকম একটা শেষে এক দুইটা লাইন পয়েন্টের মধ্যে লিখে দিবা। যেমন এই যে এখানে তোমরা চাইলে এই যে এইগুলো দেখতে পারো, এগুলো গত বছরে কোশ্চেনের অ্যান্সার, যেগুলো আমি চেষ্টা করছি দেওয়ার। তো প্রথমে একটা কোশ্চেন আসছে, সরাসরি কোশ্চেন গুলা, আচ্ছা। তো দ্বিতীয় কোশ্চেনটা ওইরকম ঠিক এমন ভাবে যে ইয়াং পিপল এন্ড চেঞ্জ, মানে যুব সমাজ চেঞ্জের মধ্যে কি ধরনের ভূমিকা পালন করে, এমন একটা কোশ্চেন আসছিল। যে তোমার যুবক মানুষ,
চেঞ্জ, সোশ্যাল চেঞ্জ যখন হয় তখন তারা কিভাবে আসলে প্রভাবিত করে ওইটারে। তো ওই কোশ্চেনের জন্য প্রথমে একটা ক্লেম করবা যে ইউথ ক্যান ইনফ্লুয়েন্স দ্য চেঞ্জ থ্রু ফোরসাইট অ্যান্ড রেস্ট্রেইন্ট, অর্থাৎ ইউথ এটাকে আপহোল্ড কিভাবে করে চেঞ্জটাকে সেটা নিয়ে প্রথমে একটা লাইন লিখে ফেললা। তারপর তুমি প্রুফ দিবা। প্রুফ কি? প্রুফ হচ্ছে তুমি উদ্দীপক থেকে টাইনা টাইনা তুমি লিখে ফেললা। মানে ওইটা তো মাঝে দিবা, সমস্যা নাই। তারপর পয়েন্টে তারপর পয়েন্টে তুমি তোমার নিজের মতো করে জাস্ট একটু ভার্ডিক দিয়ে দিব যে কেন তুমি মনে করতেছো, বা ক্লেম যে করলা এরপর প্রুফ দিলা, এই প্রুফের ফলে পয়েন্টটা কি হইলো তোমার। যেমন এই যে রেসপন্সিবল অ্যাকশন বিল্ডস রিলায়েন্স, এইগুলা এই যে আমি যে এই ওয়ার্ড গুলো রেসপন্সিবল অ্যাকশন বিল্ডস রিলায়েন্স, এই ওয়ার্ড গুলা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। জাস্ট তুমি শুধু রিঅ্যারেঞ্জ করে তুমি তোমার মতো লিখে ফেলবে। বুঝতে পারতেছো? মানে খুব বেশি কঠিন না, তোমার জাস্ট স্ট্রাকচারটা শিখতে হবে। তোমার এমন না যে তোমার ওয়ার্ড তুমি জানো না, তুমি ওয়ার্ড জানো, তুমি জানো কিভাবে লিখতে হয়। তুমি শুধু জাস্ট স্ট্রাকচারটা নিজের মধ্যে বিল্ড করো। এই স্ট্রাকচারটা তোমার বিল্ড করতে হলে তোমার কি করতে হবে? পড়তে হবে। কি পড়তে হবে? একটা ইংলিশ আর্টিকেল পড়ো, একটা নিউজ পেপার পড়ো, বা এখন তো ভাই এআই এর যুগ, এলএলএম গুলো আছে, এআই চ্যাটবট গুলো আছে, ওগুলোর মাধ্যমে এই যে আমি বললাম প্যারাগ্রাফ, দুইটা করে প্যারাগ্রাফ পড়ে ফেলবা। তাহলে দেখবা ওই স্ট্রাকচারটা নিজের মধ্যে চলে আসবে। আর ইরেসপন্সিবল, রিলায়েন্স, ডিসক্রিমিন্যান্ট, এই ওয়ার্ড গুলা কিন্তু আমি নিছি উদ্দীপক থেকে নিয়ে আমি লিখে ফেলছি, এখানে লিখে ফেল। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা কোশ্চেন আসছিল এরকম যে চেঞ্জ ভার্সেস আনক্রিটিক্যাল ইমার্জন। তো ওইগুলা সেম, ক্লেম প্রুফ পয়েন্ট। তুমি প্রথমে একটা ক্লেম করবা, তারপর প্রুফ দিবা, তারপর একটা পয়েন্ট দিয়ে দিবা। দ্যাটস ইট। আচ্ছা, তারপর হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট এন্ড দেন ট্রান্সলেট। আচ্ছা, এটা হচ্ছে তোমার একটা ট্রান্সলেশন আসে। তোমার ৩ টা কোশ্চেন আসলো। তারপর আসে হচ্ছে তারপর তারপর আসে হচ্ছে তোমার একটা আহ, ইয়া আসে, যেমন আম, এই ওয়ার্ড কনটেক্সটের মধ্যে তোমার কিছু ওয়ার্ড থাকে, এই ওয়ার্ড গুলার অর্থ লিখতে হয়। যেমন তুমি শব্দার্থ লিখছো না, যেমন এই পাঠে বললো, তারপর সাহিত্য, সাহিত্যের মধ্যে তোমরা যখন শব্দার্থ টিকা পড়ছো, যেমন অপরিচিতার শেষে কি শব্দার্থ টিকা থাকে। তো ঠিক এমনই ভাবে বলছিল যে এই কনটেক্সট অর্থাৎ ওই আম, মানে এই উদ্দীপকের মধ্যে তোমার আনক্রিটিক্যাল বা আপহিভাল, এই ওয়ার্ড গুলো দ্বারা কি বোঝাচ্ছে উদ্দীপকের কনটেক্সটে। তোমার বুঝতে হবে যে কোন কনটেক্সটে বলছে ওইটা। বলছে বললা তুমি জাস্ট এটার অর্থ লিখে দিবা। আর এই অর্থটা যে লিখবা এমন না যে তোমার একদম আভিধানিক অর্থে হতে হবে। যেমন ধরো মিটিগেটিং, মিটিগেটিং এটার অর্থ হচ্ছে কি মিনিমাইজ করা, অর্থাৎ কমানো। এখন তুমি কমানো বলতে কি বুঝো? তুমি নিজের ভাষায় লিখো, একটা ওয়ার্ডে লিখতে হবে যে এমনও কোনো কথা না, তুমি একটা ফ্রেজ ব্যবহার করো বা এক সেন্টেন্স ব্যবহার করো। বুঝছো? তোমার এটা আক্ষরিক অর্থ লাগবে না, তুমি মিটিগেটিং অর্থ আমি বলে দিলাম যে কমানো। এখন কমানোরে তুমি কিভাবে, ধরো আহ ইনক্রিজ হচ্ছে বাড়ানো, তুমি লিখে দিলা যে দ্য প্রসেস অফ, না, দ্য প্রসেস অফ ডিক্রিজিং, বা তুমি বললা নট ইনক্রিজিং, দ্য স্টেট অফ নট ইনক্রিজিং। মিটিগেটিং কি? দ্য স্টেট অফ নট ইনক্রিজিং। তোমার মাথায় আসতেছে না ডিক্রিজিং ওয়ার্ডটা আসতেছে না, তোমার আসতেছে যে ইনক্রিজিং ওয়ার্ডটা আসতেছে। তুমি কি দিলা? দ্য স্টেট, এমন একটা অবস্থা, নট ইনক্রিজিং, যে অবস্থায় তোমার বাড়ে না। হয়ে গেল। তোমার তো এনে আহামরি ভোকাবুলারিরও দরকার নাই। আর যদি মনে থাকে যে রিডিউসিং, রিডিউসিং হার্ম, তাহলে তুমি এটা লেখো। কত মিনিট আছে আর? আচ্ছা, 10 মিনিট আছে আমাদের এই ক্লাসের। তো চেষ্টা করতেছি তোমাদের যতটুকু পারা যায় বোঝানো। তো ধরো ফোরসাইট, যেমন আরেকটা উদাহরণ দিই, মার্ক কর। ফোরসাইট মানে কি? ফোরসাইট মানে হচ্ছে যে দূরদর্শন, অর্থাৎ সামনে কি আছে একটু দেখে এলামি। তো ফোরসাইট যে তুমি, তুমি ধরো বাংলা ওয়ার্ডটাই জানো, বা বাংলা ওয়ার্ড ধরো কথার কথা জানো না, ফোরসাইট অর্থ কি জানো না তুমি। ফোরসাইট যদি অর্থ না জানো, তো ফোরসাইট অর্থ ধরো কথার কথা জানলা না, কনটেক্সটটা দেখো, উদ্দীপকে ফোরসাইট মানে কি। অনেক সময় দেখা যায় যে একটা সেন্টেন্স দেখলে বোঝা যায় ফোর্থ সাইট মানে কি বোঝাচ্ছে, তোমার ওই বোঝানোটাই দরকার। ধরো ফোর্থ সাইট মানে ধরো আহ ফোর্থ সাইট মানে হচ্ছে ধরো তুমি প্রথমে জানো না যে সামনের দিকে দেখা বা দূরদর্শন, কিন্তু সেন্টেন্সটা দেখলে তোমার মনে হইতেছে যে এমন কিছু বুঝাইতেছে যেটা সামনের কিছু দেখা বোঝাচ্ছে, বাস লিখে দাও।
যে সিইং এ হেড, থিঙ্কিং এ হেড, এতটুকুই। ওয়ার্ড আসতেছে না বিভিন্ন ভাবে নিজের মতো পুরো একটা সেন্টেন্স দরকার হলে লিখে আসো, বাট লিখে আসো। এটা শব্দার্থ টিকা। তো এটা হচ্ছে এরকম ভাবে কাজ করে। এটা হচ্ছে তোমার 4 নম্বরে আসে, অর্থাৎ কম্প্রিহেনশনের সাথে প্রথমে 3টা কোশ্চেন আসে, এরপর 4 নম্বরে কি আসে, একটা এরকম মানে শব্দার্থ টিকা। আচ্ছা, তারপরে আসে হচ্ছে 5 নম্বরে আসে একটা ট্রান্সলেশন। কাজ করতেছে। তারপরে আসে একটা 5 নম্বরে আসে হচ্ছে 5 নম্বরে আসে হচ্ছে একটা ট্রান্সলেশন। তো ট্রান্সলেশনটা হচ্ছে, এটা খুবই সহজ, তাই আমি এখানে আলাদা করে কোনো স্লাইড রাখি নাই। আম, এটা হচ্ছে তোমার ওই ট্রান্সলেশনের মধ্যে থাকে হচ্ছে তোমার একটা বলে যে উদ্দীপকের এই প্যারাটা ট্রান্সলেট করে দাও বাংলায়। তো এটা খুবই ইজি বিষয়। তুমি যেটা বুঝছো ওইটা আক্ষরিক অর্থ লাগবে না, কিন্তু পুরা যেটা বুঝছো তুমি বাংলায় ওটা লিখে দিলে, ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করতে হবে না। যদি এমনও হয় যে আরে আমি তো এই ওয়ার্ডের অর্থ আমি জানি না, তুমি যেটা জানো মানে ওই সেন্টেন্সটা পড়ে যেটা বুঝতেছো ওইটা লিখে দিয়ে আসো। বা একটা সেন্টেন্সের অর্থ তুমি বুঝতেছো না, তা আগের সেন্টেন্সটা কি বলছে ওটা তো বুঝতেছো, ওইটা অনুযায়ী পরেরটা কি হতে পারে এটা অনুমান করা যাইতেছে না, অনুমান বাস লিখে দিয়ে আসো। মানে এটা তো এমন না যে তুমি পারতেছো না লিখে দিয়ে আসতে দিয়ে আসতেছো, এটা ভাই নিয়মটাই এটা, যে লিখে তুমি ফুল মার্কই পাইবা। এমন না যে কাজ চালানোর জন্য আচ্ছা ভাই মনে হয় বলতেছে আচ্ছা লিখে দিয়ে আসো কোনো মতে, না। এটা হচ্ছে যেটা বুঝো, যেটা বুঝতেছো ওইটা ওইটাই লিখে দিয়ে আসবা, ওইটাই নিয়ম। পরেরটা যাও। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। এটা সামারির মধ্যেই পড়ে যে বিফোর ইউ রাইট আস্ক ইউর সেলফ, আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন, হোয়াট এক্স্যাক্টলি ইজ মাই আনসার। মাথায় একটু কল্পনা করো, মেইন আইডিয়াটা একটু ক্লিয়ার রাখার চেষ্টা করো। তারপর হু সাপোর্টস ইট, মানে তোমার কোন কোন যুক্তিগুলো আছে এটা সাপোর্ট করে। আহ উদ্দীপকে কোন কোন লাইনগুলো আছে যে এই তোমার এই কথাটাকে সাপোর্ট করে, ওইটা বার করার চেষ্টা করো। তারপর আর দেখো যে ক্যান আই এক্সপ্রেস সিম্পলি, অর্থাৎ যত সহজভাবে আসলে তুমি এটা এক্সপ্রেস করতে পারো। ক্যান আই এক্সপ্রেস সিম্পলি মানে একদম সিম্পল ওয়ার্ডে তুমি যদি এক্সপ্রেস করতে পারো, এটা হচ্ছে দ্য বেস্ট ইউ ক্যান। সেন্টেন্স একুরেটনেস এর উপর তোমার চেষ্টা করতে হবে যেন একুরেট হয়। আমি বলতেছি না যে ভোকাবুলারি ভালো থাকতে হবে, আমি বলতেছি যে একুরেট হতে হবে, বাস এতটুকুই। ডাজ এভরি সেন্টেন্স হেল্প, অর্থাৎ এমন কোনো সেন্টেন্স লেখো না যে তোমার শুধু শুধু লেখছো, পেজ বানানোর জন্য কোনো সেন্টেন্স আবার লেখা যাবে না। কারণ যারা খাতা দেখবে ওনারা কিন্তু যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। তো তখন উনারা একটু লেখা যদি কম হয় উনারা মাইনে নিতে পারে। যদি একটু লেখা দেখা যায় তোমার এক বন্ধু লিখে আসছে 5 পৃষ্ঠা, এক বন্ধু লিখে আসছে 7 পৃষ্ঠা, আরেক বন্ধু ধরো 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লেখা হচ্ছে ভালো নাম্বার পাইতেছে, এটা আবার বোর্ড পরীক্ষায় সম্ভব না, এটা সম্ভব হচ্ছে এডমিশনে। কারণ ওই টিচাররা তোমার যখন এই এডমিশনে খাতা দেখবো তখন তোমার বেশি কে লেখছে এটা দেখবে না, দেখবে যে আচ্ছা যে ছাত্ররা আনসারটার উত্তর দিতে পারছে, আমাকে স্যাটিসফাই করতে পারছে, এনাফ, এতটুকু এনাফ। যে ডাজ এভরি সেন্টেন্স হেল্প, কোনো অযথা সেন্টেন্স লিখো না। ধরো তুমি, তোমার মনে হচ্ছে 2 পৃষ্ঠা লিখলে হয়তো ভালো হবে কিন্তু 1.5 পৃষ্ঠা হচ্ছে, আচ্ছা আধা পৃষ্ঠা 2-3টা লাইন একটু বেশি লিখে পৃষ্ঠাটা বড়াই দিয়ে আসি, দরকার নাই। এটা তোমার জন্য একদম একটা সুসাইড মিশন হয়ে যাবে। তুমি যতটুকু হেল্প করতেছে তোমার আইডিয়াটাকে অতটুকুই রাখো, এতটুকুই। আর তোমাদের জন্য কম্প্রিহেনশন যেন প্র্যাকটিস করতে পারো তাই তোমাদের হচ্ছে একটা পিডিএফ আমি তৈরি করছি। পিডিএফ এর মধ্যে হচ্ছে 15টার মতো কম্প্রিহেনশন আছে, এবং 15টা কম্প্রিহেনশনের সাথে প্রত্যেকটার এক্সামে আসার মতো কোশ্চেনও দেওয়া আছে। এগুলা রকি তোমাদের দিয়া দিবে। আহ, আচ্ছা আমি দেখাই, তোমাদের কিছু দেখাই। তুমি দেখবা। হুম, দাঁড়া, এটা না তো, এটা ওপেন হয়েছে না। আচ্ছা দেখেছি। এটা
আচ্ছা, পিডিএফটা শো করো। আচ্ছা, পিডিএফটা তোমার, পিডিএফটা তোমাদের রকি ভাই ও দিয়ে দিবে তোমাদের গ্রুপের মধ্যে, সমস্যা নাই। আহ কই তোরে কই, এখান থেকে পিডিএফটা শো করো, এটা তো স্লাইড। হুম হুম, না না, এটা স্লাইড না, এটা হচ্ছে পিডিএফ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার এই আহ, যেই রিডিং কম্প্রিহেনশনের জন্য এটা তৈরি করছি। এটা হচ্ছে তোমার, দাঁড়া আমি দেখাই দিই। এটা হচ্ছে তোমার এই যে আহ, যে নিচে নিচে কিভাবে যাবো, আহ, ছোট করে দেখাতে হবে আর কি হইতেছে, উইলিয়ামস হয় না। কি হইতেছে, নিচে যাইতেছে কিভাবে? যে দাঁড়া দাঁড়া, চল, সমস্যা নেই। আরে কিভাবে? Okay, দাঁড়া দাঁড়া এক মিনিট। আচ্ছা, এনে এনে দেখি, আচ্ছা এটা ঠিক আছে, এনে দেখি। এই যে এটা হচ্ছে তোমার এই প্রথম যে এই যে প্যাসেজ নাম্বার ওয়ান, প্যাসেজ নাম্বার ওয়ান এর মধ্যে এইরকম সুন্দর করে তোমাদের দেওয়া আছে 15টার মতো প্যাসেজ। এই যে এআই এন্ড দ্য ফিউচার জব, এটার উপর একটা প্যাসেজ, তারপর হচ্ছে কোশ্চেন ABCD, ABCDE, তোমার 5টা করে কোশ্চেন আহ একদম ভালো করে দেওয়া আছে, এরকম 15টা প্যাসেজ আছে, এটার সাথে সাথে তোমার অ্যান্সারও দেওয়া আছে। তোমরা জাস্ট পড়বা শুধু, মানে তোমার নিজে সলভও করতে হবে না, জাস্ট পড়বা, মানে পড়ার মাধ্যমে নিজের ভিতরে নিবা আর কি। আর এতটুকুই ছিল তোমাদের ক্লাস। আমি তো ভাবছিলাম আরো অনেক বড় ক্লাস হবে মতো হয়। আমার পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন মাত্র একটা শেষ হয়েছে, আমি 3টা তোমাদের জন্য রেডি করে আনছি, এর মধ্যে একটা শুধু কমপ্লিট করছি। আর ইনশাল্লাহ যদি তোমাদের রকি ভাই যদি আবার ডাকে কোনোদিন, ইনশাল্লাহ তোমাদের সাথে হবে। আর এতটুকুই ছিল তোমাদের সাথে। আর কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানাও, এন্ড বেস্ট অফ লাক। প্রতিদিন পড়ো এবং সাথে সাথে লিখবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।